বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হার্ট এবং ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি কথা বলেন। তিনি জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী 12 ঘন্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনই বলা যাচ্ছে না, শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে তিনি ঢাকা ছাড়েন। এর আগে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা স্বাগত জানান। তবে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন। ভুটানের প্রধানমন্ত্রী তোবগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শনিবার ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক বৈঠক করেন। সেখানে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রী তোবগের সঙ্গে এই সফরে ছিলেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো DN ধুঙ্গিয়েল, শিল্প এবং বাণিজ্য মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি এবং ভুটানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আশুলিয়া তাজরিন ফ্যাশনের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আজ 13 বছরে পড়ল। এখনও শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি আর আহত শ্রমিকদের চিকিৎসা সহযোগিতার আকুতি। বিদেশি কিছু সহযোগিতা পেলেও অবহেলা আর উপেক্ষায় দিন কাটছে অনেকের। প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। 24 নভেম্বর 2012 আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 জন শ্রমিক প্রাণ হারান, আহত হন আরও কয়েকশো। 13 বছর পরও ভুক্তভোগীরা ভুলতে পারেননি সেই দুঃসহ রাতের আগুন আর প্রাণ বাঁচানোর ছোটাছুটি। হতাহত শ্রমিকদের অনেকেই আজ চাকরি হারিয়ে চিকিৎসা, ভাড়া আর খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। কেউ হুইল চেয়ারে, কেউ আংশিক পঙ্গু, কেউ মানসিক আঘাত নিয়ে দিন পার করছেন। আমরা 3 তলায় চাকরি করি, খালি লোক ধামাধাম নামতে আছে, আমরা দেখতেছি খালি। এখন ম্যানেজমেন্টের লোকেরা বলতেছে যে তোরা কাজ করো, আমরা দেখতেছি। দেখতেছি কইতে কইতে নেশে দেখি যে উধাও করি আগুন উঠছে। প্রথম দিকে কিছু আর্থিক সহায়তা মিললেও চিকিৎসা ব্যয় তার বহুগুণ বেড়ে গেছে। অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছেন, আবার কেউ বেঁচে থাকেও হারিয়েছেন কর্মক্ষমতা। সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে বহু পরিবারের। কারো ছেলে কাজ করছে চায়ের দোকানে, কারো মেয়ে কারখানায়। এক গ্রামের ভিতরে গেলে মনে করেন 10-12 জন মৃত্যুর খবর পাওয়া যায়। এই তাজরিন ফ্যাশনেতে পুড়ে মারা গেছে, তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি। একবারে যা মোটামুটি দিচ্ছে তাই, আর কোনো খোঁজ খবর নেই। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে লড়াই করলেও কেউ পাশে না দাঁড়ানোয় হতভম্ব তাজরিন ট্র্যাজেডি বেঁচে যাওয়া শ্রমিকরা। তাদের দাবি, সরকার, শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর সহায়তার। আমি 4th তলা থেকে গ্রিল ভেঙে বের হয়ে আসি এবং অনেকে আহত যারা ছিল অনেকে টাকা পয়সা পাইছে, আমরা কিছু পাইনি। 13 বছর পরও আহত শ্রমিকরা অবহেলার শিকার। সরকার ও মালিক পক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা দরকার। স্থায়ী চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে বলছেন শ্রমিক নেতারা। তাজরিনের যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের জন্য ন্যায্য ক্ষতিপূরণটা পায়, যৌক্তিক ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের দাবি। যে ব্যবস্থা থাকা দরকার, একটা কারখানায় আগুন লাগলেও সেটা থেকে মুক্ত হওয়ার বা সেটা থামানোর, সেই রকম ব্যবস্থা ছিল না। এবং কারখানার যে কলাপসেবল গেট সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো, দোষীদের শাস্তি চাই, ক্ষতিপূরণ আইনের বদল চাই। তাজরিন ট্র্যাজেডি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের এক আলো অধ্যায়। 13 বছর পরেও সেই ঘটনার ক্ষত বয়ে বেড়াচ্ছে শত শত পরিবার। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। রংপুরে পীরগাছা আশ্রয়ণ প্রকল্পের 28টি ঘর এখন পরিণত হয়েছে পরিত্যক্ত বাড়িতে। ঘর রয়েছে, মানুষ নেই। তালাবদ্ধ ঘরগুলোতে নেই বিদ্যুৎ, নেই রাস্তা, নেই জীবিকার ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে পুরো প্রকল্প এলাকা। প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল গ্রাম। নদীপাড়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের 28টি ঘর এখন যেন ভুতুড়ে বাড়ি।
একসময় সরকারের উপহার ঘর হিসেবে পরিচিত ছিল, আজ যেখানে শুনশান নীরবতা। সব ঘরে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, চারিদিকে ঝোপঝাড়ার লতাপাতা। সরকার এখানে খাল খনন করাতে আমাদের কারো উপকার হয় নাই, আমাদেরও বাস্তি ভাঙি গেছে। আর সরকারি লোক যেগুলো এখানে ঘর তুলি দিয়েছে এরাও থাকতে পারছে না। এলাকা অনেক ভূমিহীন আছে, এলাকার মানুষকে তো ঘরগুলো দিলে তো এই অনেক উপকার হতো। এই এলাকার বাইরের লোক নিয়ে এসে ঘরগুলো দিয়ে দিয়েছে। 2021-22 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় নির্মাণ করা হয়েছিল ঘরগুলো। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল 1,71,000 টাকা। বরাদ্দ দেওয়া হয়েছিল মূলত পীরগাছা রেলওয়ে স্টেশনে অস্থায়ী বাসিন্দাদের। কিন্তু নির্মাণের ত্রুটি আর যাতায়াতের অভাবে ঘরগুলো নির্মাণের পর থেকেই পড়ে আছে ফাঁকা। আর মানুষের জায়গা দিয়ে তো আমাদের যাইতে দিবে না, রাত হয় গাইল পারে, তাহলে আমরা কিভাবে যাব? দরজার মধ্যে পায়খানা করে দেওয়া যায়, রান্না করে খাওয়া চুলা ভাঙিয়ে দেওয়া যায়। সন্ধ্যা লাগলে আবার এসে ওরা বখাটের আশেপাশে ঘোরাঘুরি করে। চলাচলের জন্য নেই কোনো রাস্তা, কারো বাড়ির ভেতর দিয়ে আবার কখন বা নদী কিনারা বা ঝোপঝাড় পেরিয়ে যাতায়াত করতে হতো। রাতে ছিল নিরাপত্তাহীনতা, মাদকসেবীদের আনাগোনা, ঘরের সামনে ময়লা আবর্জনা ফেলা। এসব কারণে আতঙ্কে থাকতে পারতো না পরিবারগুলো। টিউবওয়েল মানুষের চুরি করে নিয়ে গেছে, রাস্তা টিউবওয়েলের পার ভাঙি বসে, নদীর ধার দিয়ে যাতায়াত করার মতো কোনো বুদ্ধি নেই। আশ্রয় কেন্দ্র যেহেতু অনেক কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে, যাতায়াত যদি তারা করতে না পারে, সেখানে ভূমিহীন আশ্রয় কেন্দ্র বাড়িঘর তৈরি করে কি লাভ হলো? সুযোগ সুবিধা, জীবন জীবিকার ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের বিষয়টি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা ওইটাকে রাস্তা কম সময়ের মধ্যে ওটাকে চলাচলে, যেহেতু ওখানে খাস ল্যান্ড আছে খালের উপর দিয়ে, এই খালের উপর দিয়ে সেটা আমরা আরো মানে ভালো করে দেওয়ার চেষ্টা করব। আসলে সেখানে যদি জীবন জীবিকার ব্যবস্থা না থাকে তাহলে তারা স্বভাবতই সেখানে থাকবে না। কিন্তু আমরা ওখানে দেখি আমাদের যে রাস্তা এবং অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন প্রয়োজন যথাযথ তদারকি ও সুযোগ সুবিধা নিশ্চিত করা, যাতে পরিত্যক্ত না হয়ে ভূমিহীনদের জীবন বদলাতে পারে এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার আমাদের কৃষি। প্রাকৃতিক দুর্যোগ এবং লবণাক্ততাকে হার মানিয়ে আধা নিবিড় পদ্ধতিতে মৎস্য চাষ করে সফলতা পেয়েছে খুলনার উপকূলীয় কয়ার উপজেলার শ্রীরামপুর গ্রামের কৃষক আব্দুল হালিম। আর তাকে আর্থিক, কারিগরিক এবং উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা করেছেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। একসময় কপোতাক্ষ নদে বাগদা ও গলদা চিংড়ি রেণু সংগ্রহ করেই চলত কয়রার শ্রীরামপুর গ্রামের কৃষক আব্দুল হালিমের জীবিকা। তবে এই উপার্জন দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো তার। জীবিকার তাগিদে নদীর ধারে 20 শতক জমিতে মৎস্যকে শুরু করেন। তবে মাছ চাষে সেভাবে সফল হতে পারেননি তিনি। তার উপর 2020 সালের ঘূর্ণিঝড় আমফানে ভেসে যায় মৎস্য ঘের। সব হারিয়ে যখন হতাশাগ্রস্ত মৎস্যচাষী হালিম, তখনই তার পাশে দাঁড়ায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস। সংস্থাটির RMTP প্রকল্পের সহযোগিতায় আধা নিবিড় পদ্ধতিতে মৎস্য চাষ করে ঘুরে দাঁড়াতে শুরু করেন তিনি। সনাতন পদ্ধতি চাষ ছেড়ে দিয়ে আমি বৈজ্ঞানিক পদ্ধতি চাষ শুরু করেছি। এখন তাদের সহযোগিতায় আমি এখানে এখন আগেছি, অনেক উন্নত বা অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এখানে মাছ চাষ করে এখন ভালো উন্নয়ন স্বাবলম্বন হয়েছে। মাটি এবং পানি মাপার জন্য যে মেশিন বা যন্ত্র দেয়, এগুলো যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু বিগত মাছ চাষের যে লোকসানটা পুষিয়ে নিতে পারবো এবং পুষিয়ে নিয়ে কিন্তু আমরা এই গলদা চাষ নিয়ে আমরা আগামীতে স্বাবলম্বী হতে পারবো। শুধু হালিম নয়, দক্ষিণাঞ্চলের উপকূলীয় মৎস্য চাষীদের এই ধরনের উন্নত প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। সহায়তায় কয়রায় উপকূলীয় অঞ্চলে মৎস্য চাষীদের আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, হ্যাসাব, গ্যাপ, ব্যাফ, তারপর জলবায়ু পরিবর্তনের উপরে ট্রেনিং দিচ্ছি। চাষিরা যেভাবে উদ্বুদ্ধ হয়েছে তারা লাভবান হবে, এলাকার মাছ চাষে আরো সাফল্য আনবে। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায়। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপকূলীয় কৃষকরা সফল হচ্ছে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, তার জন্য আসলে পরবর্তীতেও যে চাষিকে সহায়তা দেবে তাকেও আসলে এটা মনিটরিং এর মধ্যে রাখতে হবে, আসলে সে সঠিকভাবে মাছ চাষটা করতে পারতেছে কিনা এবং লাভবান হতে পারতেছে কিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জানাবো গ্রাম বাংলার খবর।
শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই নয়, আধুনিক প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে 8 দিনব্যাপী টেক ফেস্ট 2025-এর উদ্বোধনী এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম। গাইবান্ধা জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সাথে পরিচিতি এবং মতবিনিময় সভা করেছে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে পরিচিতি এবং মতবিনিময় সভা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় ইউনিয়ন পরিষদ সমূহের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ উপজেলার সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মতবিনিময় ও পরিচয় বিনিময় করা হয়। এর আগে পরিচিতি এবং মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, বিগত দিনে ভোট বঞ্চিত মানুষ এখন জাতীয় নির্বাচনের পক্ষে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে তাতে ফেব্রুয়ারিতে এই নির্বাচনের পক্ষে মানুষ। 5 আগস্টের পর মানুষ সৎ নেতার পক্ষে, তাই নির্বাচনে মানুষ তার দিকেই থাকবেন। রবিবার মিরপুর উপজেলার মশানে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে মৎস্যজীবী দলের সাথে আলোচনার সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিলেট 4, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ চিন্তাপুর আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাসেল উল আলম দেশে ফিরেছেন। রবিবার বিকেলে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ এবং সিলেট 4 আসনের সর্বস্তরের জনসাধারণ। এই সময় রাসেলুল হক আলম তিনি বলেন, এনসিপির এমন একটা দল, এখানে টাকা দিয়ে কিছু হয় না, যোগ্যতা বিচার করে প্রার্থী দেওয়া হবে। এ সময় জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, জেলা যুব শক্তির আহ্বায়ক, সদস্য সচিব এবং সিনিয়র সদস্য সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইতিমধ্যে সিলেটের 6টি আসন থেকে বিপুল পরিমাণ মনোনয়নপত্র পেয়েছি। আজকে আগামীকালকে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, ইন্টারভিউ চলছে। আপনারা জানেন যে এনসিপিতে যে কোনো কেউ মনোনয়ন তুলতে পারবেন, বাট আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর মাধ্যমে আপনার যোগ্যতা যাচাই করা হয় এবং খুঁজে নেওয়া হয়। সম্পূর্ণ এখানে কোনো টাকার অবশ্যই কোনো ব্যাপার নাই যে আপনি টাকা দিবেন মনোনয়ন পেয়ে যাবেন, এইটা এনসিপিতে হয় না। সেই ক্ষেত্রে এই ইন্টারভিউর মাধ্যমে যারা পাশ করতে পারবে, নিজের যোগ্যতা দেখাতে পারবে, তারাই চলে আসবে। টাঙ্গাইলের নাগরপুর ভাদ্রা বাজারে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় উপজেলা ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা বাজারে পাটের গুদামে আগুন লেগে পাট এবং তিল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানায়, গুদাম ঘরে বিদ্যুতের লাইন নেই, কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলা যাচ্ছে না। নাগরপুর উপজেলা এবং দৌলতপুর উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের সদস্য আল মাসুদ বলেন, আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি, তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুসন্ধান করে এই বিষয়ে জানাতে পারবে বলে জানান তিনি। টেকার শোক বেটার শোক রে বাবা রে, টেকার শোক বেটার শোক রে বাবা। এই জায়গা কমপক্ষে 20 লক্ষ টাকার পাট আছে, 450 মণ পাট আছে বাবা আমার ঘরের মধ্যে। আবার তিল আছে মোটামুটি 30-40 মণ তিল আছে। এই আমার তিলের টেহা পাটের টেহা। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলাখনি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল রাত 10টার দিকে এক নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে দেশব্যাপী ভূমিকম্প আতঙ্ক এবং দুর্ঘটনা রোধে পেট্রো বাংলার নির্দেশে খনি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী DM জোবায়েদ হোসেন।
বগুড়া এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। গত রাত 8টায় বগুড়া শহরের কৈপাড়ার বকুলতলা এলাকায় একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বগুড়া কাহালু উপজেলার সান্তাহা এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে আরিফা আক্তার শম্পা। নিহত স্বজন এবং পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার পর গৃহবধূ শম্পা তার মাকে ফোন করে তার জীবন বাঁচানোর জন্য চিৎকার করে আকুতি জানায়। এমন সংবাদে মেয়েটির পিতামাতা এসে দেখে মেয়েটির মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ঘটনাস্থল থেকে নিহতের স্বামীকে আটক করা হয়। মেয়ে 2-3 বার বন্ধ হয়ে বাঁচাবো মারা দিল, তোমরা আসো। আমরা দোকানপাট সবকিছু বন্ধ করে আছে, 20 মিনিট হয় না আমরা সিএনজি গেলে খালি এটা এসে পৌঁছে দিকে এই অবস্থা। সন্ধ্যার দিকে মারা গেছে রিয়াজুল জান্নাত না মেয়ে করছে বাঁচাও দেখনে শুনছি তার সাথেই ওর বাপ শাটারিং ফেলাচ্ছে দোকানের আমাদের, আর আমার করে তুই বুরকা তাড়াতাড়ি দাওয়াত দিয়া আসে কি দেখেন মারা গেছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি বলেছেন, মাদক মুক্ত সমাজ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোয়ালনগর মঠের পাশে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান। গোয়ালনগর বিএনপির সভাপতি মোহাম্মদ তারেক মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, বশিরউদ্দিন চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাতুল্লাহ, সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, জামাল চেয়ারম্যান সহ আরও অনেকে।